আপনাদের স্বাগত জানাচ্ছি সৃজনশীল প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন লিখন সংক্রান্ত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের প্রথম অংশে। প্রথম আমরা কথা বলবো সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে কোনো প্রশ্নই সৃজনশীল যদি সেটি সঠিক এবং ভালো প্রশ্ন হয়। সৃজনশীল প্রশ্ন শিক্ষকের সৃজনশীলতার ফল। এটি শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত হয় যখন শিক্ষার্থী সেই প্রশ্নটি ব্যবহার করে পরীক্ষা দেয় বা নিজের দক্ষতা যাচাইয়ের জন্য আসে। আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, প্রশ্ন আমরা কেন করি, পরীক্ষা আমরা কেন নেই। পরীক্ষা আমরা নেই শিক্ষার্থীর অর্জিত দক্ষতার পরিমাপ করার জন্য, জানার জন্য। যদি তার দক্ষতার অবস্থা আমরা জানি, তাহলে সেই দক্ষতাটির উন্নয়ন ঘটানোর জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। শিক্ষক বা প্রশ্নকর্তা এই দক্ষতা যাচাইয়ের বিষয়টি মাথায় রেখেই প্রশ্ন করবেন, এটি আমাদের একটি প্রত্যাশা। এখন আগে যে প্রশ্নগুলো করা হতো আমরা দেখতে পাই, সেই প্রশ্নটি কি সৃজনশীল প্রশ্ন হতো না? অবশ্যই হতো। সেই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন যেগুলো ভালো এবং সার্থক প্রশ্ন ছিল, সেগুলো অবশ্যই সৃজনশীল প্রশ্ন ছিল, কেননা শিক্ষকের অথবা প্রশ্নকর্তার সৃজনশীলতা তার মধ্যে ছিল। কিন্তু আমরা যে সৃজনশীল প্রশ্ন কাঠামো নিয়ে কথা বলছি, সেটি আসলে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন। অর্থাৎ ভালো প্রশ্ন হতেই হবে, সেই প্রশ্নটিকে যদি আমরা একটা কাঠামোর মধ্যে ব্যবহার করি, তাহলে সেটি একটি কাঠামোবদ্ধ প্রশ্ন হয়। বাংলাদেশে এই কাঠামোবদ্ধ প্রশ্নটির আমরা একটা সুন্দর নাম দিয়েছি, সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক দক্ষতার, অর্থাৎ এই প্রশ্নটি শুধু জ্ঞানমূলক দক্ষতা যাচাই করবে। দ্বিতীয় প্রশ্নটি জ্ঞানমূলক দক্ষতা ও অনুধাবনমূলক দক্ষতা যাচাই করবে। এভাবে চতুর্থ প্রশ্নটি জ্ঞানমূলক দক্ষতা, অনুধাবন দক্ষতা, প্রয়োগ দক্ষতা এবং উচ্চতর দক্ষতাগুলো যাচাই করবে। এভাবেই প্রশ্নের কাঠামোটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে যেটি যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে 3 এবং 4, অর্থাৎ প্রয়োগমূলক দক্ষতার প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি আছে, সে দুটো প্রশ্নকে অবশ্যই কোনো না কোনো দৃশ্যকল্প অথবা উদ্দীপকের উপর নির্ভরশীল করতে বলা হয়েছে। সৃজনশীল প্রশ্নের কাঠামোটি কি? একটি উদ্দীপক থাকবে এবং 4টি প্রশ্নের একটি সেট থাকবে। এই 4টি প্রশ্নের সেট ধারাবাহিকভাবে সাজানো থাকবে 1, 2, 3, 4। 1 নম্বর প্রশ্নটি 1 মার্কসের, 2 নম্বর প্রশ্নটি 2 মার্কসের, এভাবে 4 নম্বর প্রশ্নটি 4 মার্কসের। সর্বমোট নম্বর হচ্ছে 10। অর্থাৎ একটি সৃজনশীল কাঠামোর প্রশ্নের ভেতরে 10 মার্কের একটি প্রশ্ন হবে। এই প্রশ্নের সেটটির 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি অবশ্যই উদ্দীপকের উপরে নির্ভরশীল হতে হবে। এর মানে হচ্ছে উদ্দীপকটি সরিয়ে দিয়ে যদি আমরা 3 এবং 4 প্রশ্নের যে কোনো একটি উত্তর করতে পারি, তাহলে যেই প্রশ্নটির উত্তর করতে পারবো সেটি এই কাঠামোর জন্য সঠিক প্রশ্ন নয়। এটি আমাদের অভিভাবক মহল করে থাকেন অথবা শিক্ষকরাও কখনো কখনো করেন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে আমরা পরীক্ষা যদি নিই, তাহলে অবশ্যই শিক্ষার্থীদেরকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পড়াতে হবে। এটি একটি ভুল ধারণা, কারণ শিক্ষার্থী শিখবে তার নিজের মতো। আমরা একটি প্রশ্ন পদ্ধতি ব্যবহার করে তার শিখনের বিভিন্ন দক্ষতা যে অর্জন করেছে সেগুলো পরিমাপ করব। আরেকটি ভুল ধারণা প্রচলিত আছে, অনেকে মনে করেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্ভবত শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার জন্য ব্যবহার করা হয়। এটি একটি ভুল ধারণা। সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার লক্ষ্যে প্রণীত নয়, শিক্ষার্থীর যোগ্যতা বা দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে প্রণীত। বলা হয়ে থাকে শিক্ষার্থীর সৃজনশীলতা যাচাই করার জন্য আমরা সৃজনশীল প্রশ্ন কাঠামো ব্যবহার করছি। সৃজনশীলতা এমন একটি বিষয় যেটি পরিমাপ করা আসলে যায় না। আমরা শুধুই পরিমাপ করতে পারি শিক্ষার্থীর কোনো দক্ষতা। আমরা দক্ষতা অর্জনের বিভিন্ন স্তর যদি এই সৃজনশীল প্রশ্ন কাঠামো দিয়ে বের করতে পারি এবং শিক্ষার্থীকে সহায়তা করতে পারি সেই দক্ষতাগুলোকে আরও ভালোভাবে অর্জন করার জন্য, এই সুযোগটি আমরা যদি শিক্ষার্থীকে দিতে পারি, তাহলে শিক্ষার্থী নিজের ভেতরেই নিজের মতো করে সে সৃজনশীল হয়ে ওঠার সুযোগ পাবে। আমরা তাদেরকে সৃজনশীল করে তুলব না, অর্থাৎ প্রশ্ন, শিক্ষক, বিদ্যালয়, পরীক্ষা শিক্ষার্থীকে সৃজনশীল করে তোলার জন্য নিবেদিত নয়, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং দক্ষতার উন্নয়ন ঘটানোর জন্য নিয়োজিত। শিক্ষার্থী তার নিজের মতো করে সৃজনশীল হয়ে উঠবে। সৃজনশীল প্রশ্ন কাঠামো ব্যবহার করে শিক্ষার্থীর দক্ষতা যাচাই করা অনেক সুনির্দিষ্টভাবে সম্ভব, যেটি আগের প্রশ্ন কাঠামো যেটি আমাদের ছিল তার মধ্যে সম্ভব ছিল না। সবাইকে ধন্যবাদ।